সাম্প্রতিক সময়ে আগামী যে স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে, অক্টোবরে নির্বাচন শুরু হবে, সেটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশনের দুই ধরনের সিদ্ধান্তের ব্যাপারে আমরা জেনেছিলাম। প্রথমে নির্বাচন কমিশন মেটিকুলাস একটা পদ্ধতি আবিষ্কার করেছিল, যে পদ্ধতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরবর্তীতে আমরা দেখেছি যে সেই সিদ্ধান্ত থেকে তারা ইউটার্ন করেছে, ইউটার্ন করে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেবে না আইনের মাধ্যমে। সরকারের অবস্থানও সেরকমটাই আমরা শুনেছি সরকারের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদের বক্তব্যে। মোটামুটি যখন আমরা নিশ্চিত একটা তথ্য পাচ্ছি যে আওয়ামী লীগ আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, আওয়ামী লীগ মানে তার নেতাকর্মীরা চাইলে অংশগ্রহণ করতে পারছেন, ঠিক সেই সময় সংসদে এই ব্যাপার নিয়ে আবার নতুন করে প্রশ্ন উত্থাপন করলেন সাবেক বিএনপির নেত্রী, বর্তমানে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রুমিন ফারহানা ইদানিং সময়ে বেশ স্ট্রেট কাট কথা বলেন, সরকারের ডিরেক্ট সমালোচনা করেন এবং সরকারের সমালোচনা করার মাধ্যমে তিনি সরকার দলীয় লোকজনের রোষানলেও কিন্তু পড়ছেন। এবার তিনি সংসদে দাঁড়িয়ে স্ট্রেট কাট স্থানীয় সরকার মন্ত্রীর কাছে জানতে চাইলেন আগামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না। কি বলছেন মির্জা ফখরুল? কিছু বলছেন নাকি চুপ করে থাকছেন, নাকি এখনো এই ব্যাপারে সরকার তার কৌশল কিংবা রণকৌশল সাজাতে পারেনি? চলুন একটু জেনে দেখি রুমিন ফারহানার প্রশ্ন এবং তার উত্তর। প্রাসঙ্গিক বিষয়, রুমিন ফারহানার এই ব্যাপারে আগ্রহ, অনেকেই মনে করেন রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগ দিতে যাচ্ছেন, সেই ব্যাপারগুলোর রহস্যে একটু হানা দেওয়ার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবে দর্শক, বলছিলাম আওয়ামী লীগের নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে পেশাজীবী সংগঠন, বিশেষ করে বিভিন্ন আদালতের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের সমর্থক অনুসারীদের নির্বাচন করতে দেয়া হয়নি। বিএনপি জামাত মিলে এই কৌশলটা অবলম্বন করেছে এবং তারা একা একা নির্বাচন করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি নিরঙ্কুশ কিংবা পুরোটাই জিতেছে। এই জয়ে যে কোনো গৌরব নেই সেটা হয়তো তারা বুঝতে পেরে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেওয়ার যে নির্বাচন কমিশনের মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইন থেকে ইউটার্ন করিয়েছে নির্বাচন কমিশনকে। সংসদে রুমিন ফারহানা যেটা বলছেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সংসদে রুমিনের প্রশ্ন। প্রশ্নের উত্তরে কি আসলো? স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্ন তুলেছেন রুমিন ফারহানা। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঐক্যমত্য কাদের ঐক্যমত্য? এই ঐক্যমত্য কি বিএনপি, জামাত, এনসিপির ঐক্যমত্য, যে ঐক্যমত্যের ফলে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা হবে? এখনো কি সরকার তাহলে কনফিউজ, মানে অপরিষ্কার, অস্বচ্ছ কিংবা কৌশলগত উত্তর কেন মির্জা ফখরুলকে এখনো দিতে হচ্ছে, যখন নির্বাচন কমিশন তার ওই মেটিকুলাস ডিজাইন, মানে হলফনামা করা এবং সেই হলফনামার মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল থেকে সরে এসেছে এবং সেটা সরকারের সিদ্ধান্তেই তো সরে এসেছে? তাহলে এখনো অস্পষ্ট কথা কেন মির্জা ফখরুলের? তার মানে ভেতরে ভেতরে কি এখনো যদি কিন্তু রয়েছে, ভেতরে ভেতরে এনসিপি এবং জামাতকে খুশি করার ব্যাপার রয়েছে? আর কি বলছেন, আর কি হচ্ছে? জাতীয় সংসদের চলমান অধিবেশনে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্ন উঠছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এই ব্যাপারে বিষয়টি তুলেছেন। তিনি বলেন, আমরা দেখেছি দেশের জেলাগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে, প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর লড়াই করেছি, অথচ জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়। সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা যারা প্রতিনিধি নির্বাচিত হবে তাদের মাধ্যমেই হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম এই যে মন্ত্রণালয়ের যে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্নে রুমিন আরো বলেন, কখনো আমরা শুনতে পাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছে পারবে না, কেউ বলছে দলীয় প্রতীক হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়গুলো যদি মাননীয় মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় সংসদ সদস্য
সদস্যরা যারা আছি তারা পরিষ্কারভাবে বুঝতে পারতাম। জবাবে স্থানীয় সরকার মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আশ্বস্ত করতে পারি, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই যথাসময়টা কবে আমরা জানি না। যে সিদ্ধান্তে আমরা একমত হয়েছি সেই সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যে সিদ্ধান্তে একমত হয়েছে অর্থাৎ ঐক্যমত্যের ভিত্তিতে হবে। একমত আপনি কাদের সাথে হয়েছেন? এনসিপির সাথে, জামাতের সঙ্গে? এনসিপি জামাত তো বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসই করে না, তারা মানতেই চায় না। তারা মনে করে যে ইউনুসীয় স্টাইলে নির্বাচন হবে, যে নির্বাচনে প্রভাব খাটিয়ে তাদেরকে বিজয়ী করা হবে এবং এনসিপি ক্ষমতার মসনদে বসবে। বিএনপি আপনারা যে আজকে ক্ষমতায় এসেছেন সেটাও কিন্তু জনচাপে, জনগণের স্বতঃস্ফূর্ত মতামতের প্রেক্ষিতে এবং মানে সেনা প্রধানের দৃঢ় অবস্থানে যে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না এরকম দৃঢ় অবস্থান এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে কিন্তু প্রফেসর ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের সিদ্ধান্ত সেই ডিজাইন থেকে তিনি সরে যেতে বাধ্য হয়েছেন এবং আপনারা ক্ষমতায় এসেছেন। আপনাদের ক্ষমতায় আসার কোনো কিন্তু প্ল্যান ইউনূস সরকারের ছিল না, আপনাদেরকে ক্ষমতায় আনার তার প্ল্যানই ছিল না। তার প্ল্যান ছিল হয় তাদের নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করা অথবা নির্বাচন দিয়ে তাদের নিজেদের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসা, যেন প্রকারান্তরে তিনি আবারও প্রধানমন্ত্রী হতে পারেন কিংবা রাষ্ট্রপতি হয়ে এই দেশের অধিকর্তা সেজে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রণয়ন করে তিনি আমৃত্যু বাংলাদেশকে শাসন করতে পারেন এবং নিজের কর মওকুফের মেটিকুলাস ডিজাইনগুলো করতে পারেন, নিজের প্রতিষ্ঠানের ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স যেন প্রতিদিন একটা করে দিতে পারেন এবং গ্রামীণের মালিকানা এখনো যে 10% সরকারের হাতে তিনি দয়া করে রেখে গিয়েছেন সেই 10%ও কেড়ে নিয়ে বরং এইরকম সিদ্ধান্ত নিতে পারেন যে গ্রামীণ ব্যাংকে সরকার প্রতি বছর 30% প্রণোদনা দেবে। গ্রামীণ ব্যাংক যা ইনকাম করবে সেই ইনকামের রেশিও অনুযায়ী যদি 1 কোটি টাকা ইনকাম করে তাহলে 30 লাখ টাকা গ্রামীণ ব্যাংকের সরকারি ব্যাংক থেকে প্রণোদনা দেওয়া হবে, উৎসাহ ভাতা গ্রামীণ ব্যাংকে। এটা ইউনূসের সম্মানে। এরকম সিদ্ধান্ত তিনি নিয়ে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না 1.5 বছরে যে সিদ্ধান্তগুলো তিনি নিয়েছেন। সুতরাং আপনারা যদি ঐক্যমতের কথা বলেন, সেই ঐক্যমত যদি গুলশানে ইউনূসের বাসায় গিয়ে করা হয়, সেই ঐক্যমত যদি আপনি এনসিপির সঙ্গে করতে চান, জামাতের সঙ্গে করতে চান, আপনারা যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আপনারা যে কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া সমর্থন করেন না, আপনারা যে আওয়ামী লীগের একপাক্ষিক নির্বাচনকে সমালোচনা করেন, আপনারা যে সমালোচনা করেন 18 সালে আপনাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে আওয়ামী লীগ তাদের মতো করে রাতের ভোট করে আপনাদেরকে মাত্র 6টি আসন দিয়েছিল, যেটা আওয়ামী লীগের নির্বাচনী মানে কাঠামোর ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক ঘটনা। সেগুলো যদি সত্যি সত্যি আপনারা মানুষকে বিশ্বাস করাতে চান যে আওয়ামী লীগ এগুলো ভুল করেছিল, তাহলে ওই ভুল পথে আপনাদেরকে যাওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে 24-এর 5 আগস্ট একবারই আসে না, বারবার আসতে পারে। যে ভুল আওয়ামী লীগ করেছে, যে অপরাধ আওয়ামী লীগ করেছে, সেই একই ভুল একই অপরাধের মারপ্যাচের মধ্যে যদি আপনি থাকতে চান ঐক্যমতের নামে, সেটা আপনাদের জন্য বুমেরাং হবে। কারণ এই দেশের মানুষ যারা আওয়ামী লীগকে 24-এর 5 আগস্টে প্রত্যাখ্যান করেছিল, সেই প্রত্যাখ্যানের 2 বছর হতে না হতেই ইউনূসের 1.5 বছরের মেটিকুলাস শাসন যন্ত্রণায় পড়ে এই দেশের সেই মানুষই কিন্তু ভাবতে শুরু করেছে যে ইউনূসের চাইতে আওয়ামী লীগ আমলি ভালো ছিল। নিশ্চয়ই আপনারা চান না এটা ভাবাতে জনগণকে যে আপনাদের চাইতে আওয়ামী লীগই ভালো ছিল। সাম্প্রতিক একটি ঘটনা, আপাত দৃষ্টিতে এটি খুব ছোট বলে মনে হতে পারে, কিন্তু এই ঘটনার একটা সুদূর প্রসারী ফলাফল আমাদের রাজনীতিতে পড়বে। খবরটা সত্য। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, এনসিপি নেতা, আর জামাত নেতা, শিবির নেতা, বর্তমান ডাকসু বিপি সাদিক কায়েম, তারা দুজন ইংল্যান্ডে গিয়েছেন, বিলেতে গিয়েছেন। তো মূল ব্যাপারটা হলো যে স্টেপ বাই স্টেপ বলি। সাদিক কায়ুম কিংবা হাসনাত আব্দুল্লাহ মানে তারা যে সামাজিক অবস্থায় বা যে পরিবার থেকে এসেছেন, সেখান থেকে যদি এই তাদের বর্তমান অবস্থা ধরেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী ট্রাভেল এরিয়া যদি হয় তারা যেতেন বা যাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে তারা হয়তো বড় জোর সিঙ্গাপুর যেতেন, বড় জোর মালয়েশিয়াতে যেতেন, ভুটান যেতেন। আর এই যে তারা যে বিলেতে গেলেন, ইংল্যান্ডে গেলেন, এটা হিউজ কস্টলি। তারা যে পরিবারকে রিপ্রেজেন্ট করেন কিংবা রাজনীতি যে পর্যায়ে এসেছেন, সেখানে আসলে এই বিলেত ভ্রমণ তাদের ব্যক্তিগত ভ্রমণ নয়। এই ভ্রমণের পেছনে জামায়াত ইসলামীর গ্রিন সিগন্যাল, ফাইন্যান্স এবং
যাকে বলা হয় নেগোসিয়েশন রয়েছে, একটা ভিশন এবং মিশন রয়েছে। তো জামাত এত লোক থাকতে এই মুহূর্তে কেন সাদিক কাইয়ুমকে এবং হাসনাতকে লন্ডনে পাঠালেন? 2 নম্বর হলো যে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা যে ইউরোপের ভিসা পাওয়া, সেটা মন্ত্রী হন কিংবা এমপি হন, ডাজ নট ম্যাটার। মন্ত্রী এমপি হলেই যে আপনি ভিসা পাবেন, এটা কিন্তু এত সহজ বিষয় নয়। যেখানে আপনি চিন্তা করেন সরকারের একজন প্রতিমন্ত্রীকে দিল্লি এয়ারপোর্টে আটকে দেওয়া হলো, তাকে সেখানে ঢুকতে দেওয়া হলো না। যে বদনাম বা যে অভিযোগ বা যে অপপ্রচার চলছে, সেটা হলো স্বয়ং প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত আমেরিকার ভিসা তিনি পাচ্ছেন না বা পাবেন না। তিনি জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন, সেটা হলো অ্যাজ এ ডেলিগেটস হিসেবে, এবং ওটা শুধুমাত্র জাতিসংঘের অধিবেশন কেন্দ্রিক নিউ ইয়র্কের একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত তিনি মুভমেন্ট করতে পারবেন। কিন্তু আমেরিকার ভিসা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কপালে জুটেনি। এই ধরনের কথাবার্তা চলছে, আমরা সত্য মিথ্যা কিছু জানি না। তো সেই অর্থে আপনি জামাতের এমপি হলে বা বিএনপির এমপি হলে এই যে ইংল্যান্ডের ভিসা পাবেন, নট লাইক দ্যাট। এখানে ইংল্যান্ড যখন এই দুজনকে ভিসা দিয়েছে, ইট মিনস সেখানে একটা ইংল্যান্ডের সরকার এবং ইংল্যান্ডের যে প্রেশার গ্রুপ রয়েছে তাদের সঙ্গে জামাতের, এনসিপির, হাসনাত কাইয়ুমের একটা যাকে বলা হয় নেগোসিয়েশন হয়েছে এবং তারা চাচ্ছে যে তারা ইংল্যান্ডে যাক। থার্ড, যেটি আওয়ামী লীগের লোকজন এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, করেছে কিনা, একবার শুধু এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা হলো এই তারা এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কাইয়ুম, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা ক্লাব রয়েছে, ডিবেটিং ক্লাব রয়েছে, সেখানে তাদেরকে দাওয়াত করা হয়েছে বক্তব্য দেওয়ার জন্য। এটা চারটিখানি বিষয় নয়। যেমন স্যাথাম হাউজের সঙ্গে একটা বৈঠক করা, তাদের একটা গবেষণা করা, বা এই অক্সফোর্ডের যে ডিবেট ইউনিয়ন, এখানে বক্তব্য দিতে পারা, যাওয়া, এটা প্রথমত সহজ ঘটনা নয়। আপনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, একবার বা দুবার বক্তব্য দিয়েছেন। এখানে ভারতের শশী থারুর এখানে একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ডক্টর গহর রিজভী। আপনি জানেন যে গহর রিজভী ওয়ার্ল্ড রিনাউন্ড একজন অধ্যাপক। তিনি অক্সফোর্ডে পড়িয়েছেন, কেমব্রিজে পড়িয়েছেন, হার্ভার্ডে তিনি ফুল অধ্যাপক ছিলেন। তো কাজে তার মতো মানুষ সেখানে বক্তব্য দিতে গিয়ে সাংবাদিক মেহেদী হাসানের ইন্টারভিউতে যেভাবে তিনি সেখানে নাস্তানাবুদ হয়েছেন, বিস্ময়কর। তো এইরকম একটা জায়গাতে হঠাৎ করে সাদিক কাইয়ুম এবং হাসনাত আবদুল্লাহকে দাওয়াত করা হলো কেন? এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং বর্তমান সংসদ সদস্য, তিনি বক্তব্য দিতে যাচ্ছেন। এটি এলিট সোসাইটিতে, আমাদের দেশের যে এলিট সোসাইটি যারা আছেন, সেটা দেবপ্রিয় বলেন, প্রথম আলো বলেন, অন্যান্য যারা বলেন, যারা নিজেদেরকে এলিট মনে করেন, পার্থ বলেন, তারা সবাই হায় আল্লাহ, এটা কি করে সম্ভব? আমরা ওখানে ওই ডায়াসে বসে বক্তব্য দেব, আমাদেরকে দাওয়াত দিবে, এটা তো আমরা কল্পনাই করতে পারি না। তো সেখানে এরা গেল কি করে? এবং এই কাজগুলো জামাত করেছে অথবা জামাতের পক্ষ থেকে তাদেরকে পাঠানো হয়েছে, এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে একটা ডিবেটিং টিম আছে তাদের সঙ্গে ইংল্যান্ডের হোমল্যান্ড সিকিউরিটি, তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একটা যোগাযোগ, এবং বর্তমান ব্রিটিশ সরকার তারা চাচ্ছে যে জামাতের এই রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা ইংল্যান্ডের জনমত তৈরি করুন। এবং এটা বিএনপির জন্য একটা যাকে বলা হয় হিউজ থ্রেট, আর আওয়ামী লীগের জন্য এটা আরো বড় থ্রেট। আপনারা সবাই জানেন যে ইউনূস জমানাতে ইউরোপীয় ইউনিয়ন আনকন্ডিশনালি জামাতকে সাপোর্ট দিয়েছে। তারা সফল হতে পারেনি, যে কোনো কারণে নির্বাচন হয়ে গেছে, তারেক রহমান সাহেব দেশে আসছেন, এবং এটা কেন কিভাবে হলো এটা মনে হয় যে আলটিমেটলি তারেক রহমান সাহেব 25 তারিখে আসছেন, এর আগের 15 দিনও না, 10 দিনের আগের দেশের ভিতরে এবং বাইরের এমন কিছু ঘটনা এখানে ঘটেছে, যে ঘটনাটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সামাল দিতে পারেননি, তাদের যারা বন্ধু ছিল ইউরোপীয় ইউনিয়ন তারাও সামাল দিতে পারেনি। এই হলো ঘটনা। কিন্তু বাস্তবতা হলো যে ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড, তারা প্রাণান্তভাবে চাচ্ছিল যে জামাত ক্ষমতায় আসুক, এবং সেই অর্থে এনসিপির যারা লোকজন ছিলেন তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গিয়েছিলেন, তাদের কনফিডেন্স এবং আত্মবিশ্বাস ওই পর্যায়ে চলে গিয়েছিল।
সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়নি, বরং নির্বাচনের এক মাস পরে আবার ইউরোপীয় ইউনিয়ন যে নড়াচড়া শুরু করেছে, সেই নড়াচড়াতে তারা 1 নম্বর তাদের পছন্দের দল হিসেবে তারা জামাতকে বেছে নিয়েছে, এবং দ্বিতীয়ত তারা এনসিপিকে প্রমোট করতে চাচ্ছে। এবং এর প্রেক্ষিতে এনসিপি যেভাবে পুনর্গঠিত হয়েছে এবং যে কনফিডেন্স নিয়ে জামাতের আমির, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম তারা যেভাবে কথা বলছেন, যেভাবে হাসনাতের আসলে শেষ হয়ে যাওয়ার কথা, হাসনাতের যে পার্লামেন্টে আসাটা মূলত এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, এটাকে নিয়তি বলতে পারেন, এটাকে ভাগ্য বলতে পারেন। কারণ ওখানে যদি ভোট হতো, বিএনপি যে প্রার্থী মঞ্জুর ইসলাম, যে মুন্সি সাহেব আছেন, ফখরুল ইসলাম মুন্সি, তিনি যদি থাকতেন তাহলে হাসনাত কত ভোট পেতেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। কাজেই এটা, এই যে মঞ্জুর ইসলাম মুন্সি সাহেবের প্রার্থিতা বাতিল করা, এটা দুর্ঘটনা হতে পারে, এটা অ্যাক্ট অফ গড হতে পারে, আবার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট পলিসির একটা থিওরি হতে পারে। কাজেই হাসনাতকে পাশ করিয়ে আনা, হাসনাতের পার্লামেন্টে যাওয়া, আবার পার্লামেন্টে যাওয়ার পরে হাসনাত যে ক্ষমতা দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের যে সকল পাওয়ারফুল মিনিস্টার রয়েছেন তারা যেভাবে হাসনাতকে ভয় পাচ্ছেন, হাসনাতকে প্রিভিলেজ দিচ্ছেন, হাসনাতকে ফ্লোর দিচ্ছেন, ইট ইজ অ্যাজ ইট ইজ, মনে হচ্ছে তার পেছনে আমেরিকা আছে, তার পেছনে মার্কিন ডিপ স্টেট আছে, তার পেছনে ইউরোপ আছে, তার পেছনে আরো বড় বৃহৎ শক্তি আছে। যদি সেটা না থাকতো তাহলে হাসনাতকে এইভাবে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে সরকার কখনোই এতটা প্রিভিলেজ দিত না। এটা স্বাভাবিক। যেখানে ইনুস জমানাতে বলা হতো যে এনসিপি কোনো একটা দলই না, জামাতকে তারা কোনো দলই মনে করছে না, এখন নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সাহেব নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, সংসদে নাহিদ ইসলাম যখন কোনো বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যটা যে কোনো কারণেই হোক, প্রধানমন্ত্রী, সালাউদ্দিন সাহেব, জামাতের আমির এবং নাহিদ, তাদের যে বক্তব্য ইকুইভ্যালেন্ট হচ্ছে, সমপর্যায়ের হয়ে যাচ্ছে। অন্যদিকে পার্থ বা প্রধানমন্ত্রী কিংবা সালাউদ্দিন সাহেব তারা যে লেভেলে বক্তব্য দিচ্ছেন, সেটার যে গুরুত্ব হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঠিক একই গুরুত্ব সেখানে পাচ্ছে, এমনকি বেটার দেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো কাজী এই যে পার্লামেন্টে নাহিদ ইসলামের উত্থান, তার পারফরমেন্স, এবং হাসনাত আবদুল্লাহর উত্থান এবং তার যে পারফরমেন্স, এটার সঙ্গে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানার যে 18 মাস বা নির্বাচনের পরবর্তী 1 মাস, এটার কোনো ধারাবাহিকতা পাবে না। মনে হবে যে তারা নতুন করে তাদের যে চুল্লি আছে, পারমাণবিক চুল্লি আছে, রাজনীতির যে নিউক্লিয়ার পাওয়ার আছে, সেই নিউক্লিয়ার পাওয়ারে দে হ্যাভ গট এ নিউ ফুয়েল। সেখানে গত 2 মাসের মধ্যে বা লাস্ট আড়াই মাসের মধ্যে এনসিপির মধ্যে, জামাতের মধ্যে এমন কিছু রিফুয়েলিং করা হয়েছে, এমন কিছু ফুয়েল সেখানে লোড করা হয়েছে, যেটার কারণে তারা এখন ভীষণ শক্তিশালী, এবং তাদের যে মুভমেন্ট, এই মুভমেন্ট সরকার কাউন্ট করতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে পাত্তা দিতে বাধ্য হচ্ছে, এবং পাত্তা না দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নাই। এবং আপনি দেখুন যে সাম্প্রতিক সময়টিতে যেভাবে ইসলামী ব্যাংকে একটা প্রবলেম তৈরি হলো, এবং জামাতের ইচ্ছায় এখানে সরকার বলতে গেলে, বাংলাদেশ ব্যাংক বলতে গেলে আত্মসমর্পণ করতে নাকে খত দিতে বাধ্য হয়েছেন। আবার যত শক্তিমত্তা নিয়ে যেভাবে সেই আবদিন হাসপাতালে যে ঘটনাটা ঘটেছে, এটার যে সেন্টিমেন্ট, এটাকে সরকার যেভাবে ক্যাশ করেছে, সেই ক্যাশমেন্টটা এখন আর সরকারের হাতে নেই। সরকার এই যে লাইসেন্স বাতিল করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটাকে একটি পলিটিক্যাল ব্লান্ডার হিসেবে মনে করা হচ্ছে, সরকার একটি ভুল সিদ্ধান্ত মনে করা হচ্ছে, এবং জামাত এবং তাদের যারা বট বাহিনী রয়েছে তারা সবাই মিলে এই 8 দিনের ঘটনাটা অ্যাবসলিউটলি জামাতের পক্ষে এবং 8 দিনের পক্ষে নিয়ে গেছে। ফলে সরকার বিব্রত অবস্থায় পড়ে গেছে। আর এই ঘটনা যখন চলছে, ঠিক সেই সময়টিতে সেই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম তারা এখানে বক্তব্য দিতে গেলেন। তারা কি বক্তব্য দিবেন, কয়জন শুনবে, সেটা কতটা ভাইরাল হবে, ইট ডাজ নট ম্যাটার। কেন, তারা যে বক্তব্য বাংলাদেশে দেন আমরা তো শুনি, তেমন কিছু হবে না। কিন্তু মূল ব্যাপারটা হলো এখানে প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে যে তারা প্রথমত বিলেত গেলেন, দ্বিতীয়ত এখানে তারা অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন, তৃতীয়ত হলো তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়েছে একটা পক্ষ থেকে, শক্তিশালী পক্ষ থেকে, এবং এই যে তারা যে সেখানে গেলেন তার পেছনে ফাইন্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু একটা শক্তি করেছে, বাংলাদেশে একটা শক্তি করেছে, বিদেশে একটা শক্তি করেছে। এবং এটার কারণে কি হলো, এখন সরকারের পক্ষ থেকে যদি কোনো সরকার দলের সংসদ সদস্য তাকে আহ্বান করা হয় বক্তব্য দেওয়ার জন্য,
কোনো মন্ত্রী যান, কোনো এমপি যান, কিংবা সরকারি দলের ছাত্র দলের সভাপতিকে সেখানে নেওয়া হয়, তাহলে ধরে নিতে হবে যে এটা অ্যাজ ইউজুয়াল। যদি সরকার চেষ্টা করে সেটা না করতে পারে বা তাদেরকে কেউ ডাকে, ধরে নিতে হবে সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ কুকিং, কিছু একটা রান্না হচ্ছে। 2 নম্বর হলো যে এই যে তাদের আগমনকে কেন্দ্র করে সেখানে যে আওয়ামী লীগ রিয়াকশন দেখাচ্ছে, তারা তাদের যে নর্মাল ফেনোমেনা রয়েছে, ফেনোমেনা অনুযায়ী এয়ারপোর্টে গালাগালি করেছে, তারপর সেখানে তারা অক্সফোর্ডে গিয়ে তারা মিছিল মিটিং করেছে। এটা আসলে যদি জামাতের আমির যেতেন ইটস ওকে, কিন্তু হাসনাদের সাথে, সাদিক কায়ুমের সাথে তারা যে আচরণগুলো করছে এবং তারা যেভাবে প্রসেশন করার চেষ্টা করছে, ইট মিনস সাদিক কায়ুম এবং হাসনাদ জাস্ট লাইক মনে হচ্ছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আগামী দিনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী, আগামী দিনে আওয়ামী লীগের কন্টেম্পোরারি অপোনেন্ট। এই জিনিসগুলো মনে করার কারণেই তারা তাদেরকে এইভাবে সম্মানিত করার চেষ্টা করছেন। মানে বিরোধী পক্ষ যখন আপনাকে যত বেশি গাল দেবে, যত বেশি বাধা দেবে, এটা আসলে রাজনীতির ময়দানে এক ধরনের অ্যাক্রিডেশন। তো সেই অ্যাক্রিডেশনটা সাদিক কায়েম সাহেব পেয়ে গেলেন, হাসনাত আব্দুল্লাহ পেয়ে গেলেন এই বিলেত গমনের মাধ্যমে। এখন এর কাউন্টার গালাগালি করে লাভ হবে না, সমালোচনা করে লাভ হবে না, ঈর্ষা দেখিয়ে মানে হিংসায় কুটি কুটি করে নিজের কান নিজে কেটে ফেলে কোনো লাভ হবে না। তারা যে কাজটি করেছে এর চাইতে ভালো কিছু বিএনপিকে করতে হবে, এর চাইতে আকর্ষণীয় কিছু আওয়ামী লীগকে করতে হবে। এখানে যদি আওয়ামী লীগের এই সেম ডিবেটিং ক্লাবে যদি এখন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী আছেন নওফেল, তাকে ডাকা হয়, আওয়ামী লীগের এই মুহূর্তে যারা মিডিয়া জগৎ নিয়ন্ত্রণ করেন, আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনার একেবারে উজিরে আজম হিসেবে এই মুহূর্তে যারা সরাসরি শেখ হাসিনার কাছে কাছে যেতে পারেন, সেই নিজুম মজুমদার এখানে ইনভাইটেড হন, অথবা নিজুম মজুমদারের সাথে ইদানিং ঝগড়াঝাড়ি লাগছে, সেটা অমির রহমান পিয়াল, তাকে যদি এখানে বক্তা হিসেবে ডাকা হয়, অথবা ধরুন অন্য যে কোনো একজন আছেন, এনিবডি। ইংল্যান্ডে তো এখন সেই খালিদ আছেন, মন্ত্রী, সাবেক মন্ত্রী খালিদ আছেন, তারপরে দারা আছেন, আব্দুল ওয়াদুদ দারা আছেন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার সেই যাকে বলা হয় সমর রেজাউল করিম সাহেব আছেন, এভাবে আরও অনেকে আছেন। তো তাদেরকে ডাকা হয়। অ্যাটলিস্ট যদি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর যাকে বলা হয় মোমেন, তাকে ডাকা হয়, তাহলে অন্তত পক্ষে আওয়ামী লীগ এদেরকে প্রবোধ দিতে হবে। কিন্তু এদেরকে গালাগালি করে, এদের বিরুদ্ধে মিছিল করে, এদেরকে ডিম ছুঁড়ে, এদেরকে যদি মনে করে যে তাদের সাথে একটা ঘুষি দিয়ে সাদিক কায়েমের নাক ফাটিয়ে দেওয়া হলো, তবু লাভ হবে না।